নানা অজুহাতে গাজা ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব, হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার 9। ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় আছে ইরান, দাবি পেজেশকিয়ানের। কঠোর জবাবের হুঁশিয়ারি। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, অভিযোগ এসটিসির। ট্রাম্প জেলেন্সকির বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, হতাহত বেশ কয়েকজন। জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বিদ্যুৎহীন 10 লাখ ভবন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি মাদুরো, ভেনেজুয়েলার ওপর ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ প্রেসিডেন্টের। অবরোধের মধ্যেও চলছে তেল শোধনাগারের কাজ। এবং সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে জাতীয় নির্বাচন, প্রথম দফার ভোট গ্রহণ শুরু। বেশিরভাগ বিরোধী দল অংশ না নেয়ায় বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুদ্ধবিরতির মধ্যেই নানা অজুহাতে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414 জনে। একই সময় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এদিকে ইতালিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গাজা ইস্যুতে মতপার্থক্য প্রকট হচ্ছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা আমলেই নিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বাড়ছে মরদেহের সংখ্যা। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয় শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়। এদিকে ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 70 লাখ ইউরো মানবিক সহায়তার নামে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা গেছে, এই অর্থের বড় অংশ হামাসের কাছে পাঠানো হয়েছে। অভিযানে 80 লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের তথ্য প্রকাশ হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েল চুক্তির গতি কমাচ্ছে। প্রথম ধাপের শর্ত পুরোপুরি মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে গাজা প্রশাসন, সেনা প্রত্যাহার ও পুনর্গঠন নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি, যার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিয়ে সমালোচনার জন্ম দিয়েছে ইসরায়েলি সেনা। গত বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে নামাজ আদায় করছেন এক ফিলিস্তিনি। এ সময় এক ইসরায়েলি রিজার্ভ সেনা কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি অফরোড যান চালিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সেই ফিলিস্তিনিকে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ইসরায়েল। ওই রিজার্ভ সেনা ক্ষমতার গুরুতর অপব্যবহার করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে ইরান যুদ্ধরত অবস্থায় আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর যে কোনো সংঘাত মোকাবিলায় যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে তোড়জোড় শুরু করেছে ইরাক। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন, বর্তমানে তার দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধরত অবস্থায় আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান আরও বলেন, এই সংঘাত 80 দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।
এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায় লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, এমনটাই অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি। তবে এসব হামলা হুমকি লক্ষ্য পূরণের পথ থেকে তাদের সরাতে পারবে না বলে দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে বিচ্ছিন্নতাবাদী দলটিকে শান্তিপূর্ণভাবে হাদ্রামাউত ও মহরা প্রদেশ ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে যে কোনো ধরনের সামরিক হামলার সরাসরি জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অবস্থানে হামলা চালানো হয়। গোষ্ঠীটির দাবি, সৌদি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। এর একদিন আগে সৌদি আরব বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের এখন প্রদেশগুলো শান্তিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার সময় এসেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, যারা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। তবে হামলার নিন্দা জানিয়ে তৎপরতা বাড়ানোর হুমকি দিয়েছে এসটিসি। তারা দাবি করে, এসব হামলা হুমকি তাদের প্রচেষ্টা থামাতে পারবে না, নিজেদের লক্ষ্য পূরণে অটল থাকবে তারা। এই অবস্থায় তুরস্ক, ওমান ও জাতিসংঘ উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সংলাপে বসার পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যদি এসটিসির অগ্রগতি এবং সাম্প্রতিক হামলা বাড়ে তবে অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব পড়বে। একই সঙ্গে ওমান মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখছে এবং পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত হন, আহত হন অন্তত 20 জন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। শনিবার ভোর থেকে কিয়েভে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, এতে বেশ কয়েকজন হতাহত হন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি ছিল প্রায় 10 ঘন্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা। বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে তথ্য অনুযায়ী কিয়েভ ও আশেপাশে 10 লাখের বেশি ঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজধানীর প্রায় 1/3 এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রোববারের বৈঠকে ঠিক আগে এই হামলা চালানো হয়। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। কানাডা ইউক্রেনকে অতিরিক্ত $250 কোটি কানাডিয়ান ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারা যৌথভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। অন্যদিকে জেলেনস্কি বলেন, হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তেল অবরোধ ও সামরিক চাপের মধ্যে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগারে কাজ চলছে। তবে কারাকাসের ওপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে একের পর এক সমরযান মোতায়েন করে চলেছে ওয়াশিংটন।
Más o menos como hoy. স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপাতে পারবে না। প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। মাদুরোর দাবি, জনগণ, প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকায় হোয়াইট হাউসের প্রচেষ্টা ব্যর্থ হবে। No la pueden ignorar. Una Venezuela. বৈঠকে শান্তি ও সংলাপের বার্তাও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইলে কারাকাস সবসময় রাজি থাকবে। এ সময় সংঘাত নয়, বরং সহযোগিতা ও স্থিতিশীলতার পথ খোঁজার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের উদ্দেশ্যে ভেনেজুয়েলার শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল অবরোধ জোরদার করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাঙ্কারে নৌ অবরোধ আরোপ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং নতুন করে MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকানোর অজুহাতে নৌযানে হামলার ঘটনাও ঘটছে। অবরোধের মধ্যেও সচল রয়েছে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগার। দেশটির বৃহত্তম বন্দর পুয়ের্তো কাবেলো এবং এল পালিতো শোধনাগারে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান, কাঁচামাল সংগ্রহে জটিলতা বাড়লেও কার্যক্রম স্থিতিশীল আছে। সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ানের পূর্ব উপকূলে 7 মাত্রার ভূমিকম্পের আঘাত। তাইপেই ও ইলান কাউন্টিতে শক্তিশালী ঝাঁকুনি, হতাহতের খবর পাওয়া যায়নি। আফটারশকের আশঙ্কায় সতর্কতা জারি। সীমান্তে টানা 20 দিনের সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তি অনুযায়ী ব্যাংকক নমপেনকে সব ধরনের অস্ত্র ব্যবহার, সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। দুই দেশের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় 10 লাখ মানুষ। চলতি বছর জুলাইয়ে প্রথম দফা সংঘাতে জড়ায় থাইল্যান্ড, কম্বোডিয়া। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে চলতি মাসে শান্তি চুক্তি লঙ্ঘন করে ফের সংঘাতে জড়ায় ব্যাংকক নমপেন। অবশেষে 20 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হচ্ছে। কয়েক দফা আলোচনা শেষে স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড, কম্বোডিয়া। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে সীমান্তের সব এলাকায় এই অস্ত্রবিরতি কার্যকর হবে। নতুন শান্তি চুক্তি অনুযায়ী থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সব ধরনের অস্ত্র ব্যবহার, সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া সমঝোতা অনুযায়ী কোনো উস্কানিমূলক গোলাবর্ষণ, সেনা মোতায়েন করা যাবে না। বর্তমানে সেনারা যেখানে অবস্থান করছে সেখানেই থাকতে হবে। গেল 8 ডিসেম্বর নতুন করে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উভয় দিকের প্রায় 10 লাখ বাসিন্দা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সামরিক শাসনের প্রায় 5 বছর পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার দেশটির জান্তা সরকারের তত্ত্বাবধানে এই ভোট গ্রহণ শুরু হয়। চলমান গৃহযুদ্ধের মধ্যে আয়োজন করা হয়েছে এই বিতর্কিত নির্বাচন। রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে স্কুল, সরকারি ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় দল NLD নির্বাচনে অংশ নিতে পারছে না। অং সান সুচিও এখনও আটক রয়েছেন। সংঘাতের কারণে বহু এলাকায় ভোটই হচ্ছে না। যেখানে ভোট হচ্ছে সেখানেও প্রচারণা ছিল সীমিত। আগে নির্বাচনের মতো বড় সমাবেশ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এই নির্বাচন সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা। বিরোধী দলগুলোর অংশগ্রহণ না থাকা, মত প্রকাশের সীমাবদ্ধতা এবং দমনমূলক পরিবেশের কারণে নির্বাচনের ফল গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তারা। শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। একদিনেই বাতিল হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট। বিলম্বিত হয়েছে আরও প্রায় 7,000। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। দুই অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। শুভ্র তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।
শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় 7,000 বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে 4 কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ 8 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে, যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ এই পূর্ব উপকূলীয় অঞ্চল এখন শুভ্র চাদরে ঢাকা। 2022 সালের পরে এত পরিমাণে তুষারপাত আর কখনো হয়নি, এটি যুক্তরাষ্ট্রের আবছে। এখন এই অঞ্চলের মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করবে সেটি দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বৃষ্টি শেষ হলেও এখনো কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গেল শুক্রবার 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তাইওয়ানের পূর্ব উপকূলে 7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার রাত 11:05 এই কম্পন অনুভূত হয়। তাইপে, নিউ তাইপে ও ইলান কাউন্টিতে শক্তিশালী ঝাঁকুনি লাগে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় 67 থেকে 73 কিলোমিটার গভীরে। তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ইলান কাউন্টির কাছে কম্পনের মাত্রা ছিল তুলনামূলক বেশি। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আফটার শকের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়। বন্ধ রাখা হয় মেট্রো ও লাইট রেল। EDF Aluminium. Redefine possibilities. ইতালির মাউন্ট ইটনায় আবারও ছাই নির্গমন শুরু হয়েছে। শনিবার আগ্নেয়গিরি থেকে আকাশে ঘন ছাই উঠতে দেখা যায়। এতে এলাকা জুড়ে আকাশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা INGV জানায় ইটনার শীর্ষ চূড়াগুলোতে বিস্ফোরণধর্মী প্রবণতা বেড়েছে। এতে আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কর্তৃপক্ষ জানায় কাতানিয়া ফান্তারোসা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,300 মিটার উঁচু মাউন্ট ইটনা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 15 জনের প্রাণহানি। গ্রিসে তুষারধসে 4 পর্বতারোহীর মৃত্যু। ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে স্পেনের 4 নাগরিক নিখোঁজ। যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলার ঘটনায় 2 জন নিহত ও পুলিশ সহ 5 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে এক শিশুর অভিভাবকত্ব হস্তান্তরের ঘটনায় পুলিশকে ডাকা হয়। এ সময় এক ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে গুলি চালানো শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। আহত হন 2 পুলিশ কর্মকর্তা। একই দিন আইডাহোর ওয়ালেস শহরে পুলিশ স্টেশনে ঢুকে এক সন্দেহভাজন গুলি চালানো শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে প্রাণ হারায় হামলাকারী। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আন্তর্জাতিক সময় গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 19 জন। স্থানীয় সময় শনিবার ইন্টার আমেরিকান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনী জানায় নিহতদের মধ্যে 11 জন পুরুষ, 3 জন নারী ও 1 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সোলোলা বিভাগের 172 থেকে 174 কিলোমিটার অংশে এ দুর্ঘটনা হয়। এলাকাটি আলাস্কা পিক নামে পরিচিত। কর্তৃপক্ষ জানায় গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তবর্তী সান মার্কোসে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 75 মিটার গভীর খাদে পড়ে যায় যানটি। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে ভিড় করেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে স্পেনের একই পরিবারের 4 সদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে এক দ্বীপে 11 জন আরোহী নিয়ে একটি নৌযান ডুবে যায়। বাকি 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ জানায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি উল্টে যায়। নিখোঁজ স্পেনিশ পরিবারকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। গ্রিসের ভার্দৌসিয়া পর্বতমালায় তুষার ধসে 4 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বড়দিনে নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 3 জন পুরুষ ও 1 জন নারীর মরদেহ উদ্ধার করা হয়। কোরাকাস স্ট্রিংয়ের কাছাকাছি প্রায় 2000 মিটার উচ্চতায় খাড়া ও দুর্গম ঢালে তারা আংশিকভাবে বরফ চাপা অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ জানায় শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও উচ্চতা ও ভৌগোলিক অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা ও কম দৃশ্যমানতায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার ব্যাহত হয়। এ কারণে উদ্ধার কাজে বিলম্ব হয় বলে জানা গেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। সংশ্লিষ্টরা বলছেন মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না। মুর্শিদাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে, ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকেই এরই মধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। আর আমাদের নিজের টাকায় আমরা মসজিদ করছি, আমরা কারোর সাথে 10 টাকা চাইতে যাই। শুক্রবার দিন কিছু পয়সা দিয়েছিলাম, আজ কিছু ইট নিয়ে এসছে সঙ্গে করে, কিছু পয়সাও দিয়েছি। গত শুক্রবার লোক এসেছিল মোটামুটি 4 থেকে 5 লাখ হবে। আজকেও ধরুন যা লোক এসছে মোটামুটি 5-6 মধ্যে হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যে আল্লাহ যেন সুস্থভাবে সরলভাবে এই মসজিদটা আমাদের হয়। মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি শার্টও। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক একটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার 33 বছর পর চলতি মাসের 6 তারিখ বেলডাঙ্গার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিসেম্বরের 6 তারিখেই ঠিক আমি যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদের। সেই বাবরি মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু না হলেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন প্রতিদিন, যা প্রত্যেক দিনের রেকর্ড ভাঙছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইতালি সহ বিশ্বজুড়ে চলছে বড়দিন ও ইংরেজি নববর্ষের টানা দীর্ঘ ছুটি। ছুটিতে পরিবার ও আপনজনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও দল বেঁধে ছুটছেন পাহাড়ে তুষার ভ্রমণে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট। বিশ্বজুড়ে চলছে বড়দিনের উৎসব আর ইংরেজি নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। ইতালি সহ ইউরোপ জুড়ে টানা দীর্ঘ ছুটি আনন্দময় করতে মানুষ ছুটছেন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর দিকে। শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ পাহাড়ের তুষার ভ্রমণ। উত্তর ইতালির আলপস পর্বতের ডলোমিতির পাহাড় চূড়ায় বরফের মায়াবী সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। টানা ছুটিতে এবছর দল বেঁধে বাংলাদেশিরাও ছুটছেন তুষারে ঢাকা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে। এ সময় স্কি রিসোর্টগুলোতে আলপাইন স্কিং, আইস হকি, স্কি জাম্পিং ও স্নোবোর্ডিং এর মতো বিভিন্ন শীতকালীন খেলার আয়োজন দেখা যায়। পাশে রয়েছে হট টাবের ব্যবস্থাও। নিরাপদ ভ্রমণ আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। সবাই ঘুরতে আসছি বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে,
সবাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা আসছি এখানে সবাই মিলে অনেক মজা করতেছি, অনেক সুন্দর এবং এখানে তুষারপাত হতেছে। এটা আমাদের দ্বিতীয় তুষার ভ্রমণ, যেখানে আমরা সব প্রবাসী থেকে নিয়ে এসেছি এবং সবাই মোটামুটি খুব আনন্দ করছে এখানে এসে। বৈদ্যুতিক কেবল কারে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন অনেকে। শিশু, নারী ও পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। দল বেঁধে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গান সবাই। আল্পস পর্বতের চূড়ায় যেন গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ইতালি গ্রীষ্মের পাশাপাশি শীতকালীন পর্যটন ক্ষেত্রেও অত্যন্ত সমৃদ্ধ। পর্যটন কেন্দ্রগুলোর হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। সৌন্দর্য, ঐতিহ্য ও নিরাপত্তার কারণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ইতালির ডোলোমিতি পাহাড়। এই পাহাড়ের বরফ ঢাকা ভূমিতেই 2026 সালের 6 থেকে 22 ফেব্রুয়ারি বসবে শীতকালীন বিশ্ব অলিম্পিকের আসর। সময় সংবাদ, ইতালি। চীনের উত্তরে তীব্র শীত, হচ্ছে তুষারপাতও। এতে বরফের চাদরে ছেয়ে গেছে দেশটির হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহর। সেই বরফের ওপর নানা খেলায় মেতে উঠেছে বিশাল আকৃতির যমজ পান্ডা। তীব্র শীতের মধ্যে এমন দৃশ্য আন্দোলিত করছে দর্শনার্থীদের। শুভ্র তুষারের মধ্যে খেলায় মত্ত বিশাল আকৃতির যমজ পান্ডা ঝিসি ও ঝিমা তুষারপাতের মধ্যেই কখনো গড়াগড়ি, কখনো স্লাইডিং, কখনো দোল খেয়ে উপভোগ করছে পান্ডা দুটি। এ দৃশ্য চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে অবস্থিত একটি চিড়িয়াখানার। বিশেষভাবে তৈরি ওই প্যাভিলিয়নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পান্ডাদের জন্য রেখেছে খেলাধুলার নানা সামগ্রী। ঝিসি ও ঝিমার প্রাণচাঞ্চল্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। এত ঠান্ডার মধ্যে পান্ডাদের এমন খেলাধুলা দেখে একেবারে ভিন্ন অনুভূতি হচ্ছে। এই প্রথম বিশাল আকৃতির পান্ডা দেখেছি, আমি সত্যি খুব খুশি। শীতের মৌসুমে হারবিন শহরে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তা উপেক্ষা করে তুষার উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পর্যটকরা। ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও। নাসরিন রুমি, সময় সংবাদ। জাপানের মধ্যাঞ্চলে অবস্থিত মিয়ে প্রদেশ ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ অবস্থান দখল করে আছে। প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, আধুনিক শিল্পাঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি জাপানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাপানের মিয়ে থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের হনশু দ্বীপের কেন্দ্রে অবস্থিত মিয়ে প্রদেশ, এটি আইচি, গিফু, নারা ও ওকায়ামা প্রিফেকচারের সঙ্গে সংযুক্ত। প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী হওয়ায় এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ ও আর্দ্র। দীর্ঘ উপকূলরেখা, পাহাড়ি বনাঞ্চল ও নদী সমৃদ্ধ ভূপ্রকৃতি কৃষি, মৎস্য এবং পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রেখে আসছে। মিয়ে প্রদেশ জাপানের শিন্তো ধর্মের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অবস্থিত ইসে গ্র্যান্ড শ্রাইন প্রায় 2000 বছরের পুরনো একটি ধর্মীয় স্থাপনা। 20 বছর পর পর নতুন করে নির্মাণের মাধ্যমে ঐতিহ্য রক্ষা করে আসছে। ঐতিহ্যবাহী উৎসব, স্থানীয় শিল্পকলা ও খাদ্য সংস্কৃতি মিয়ের ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে। মিয়ে প্রিফেকচার জাপানের নিনজা ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ইগা অঞ্চলকে নিনজাদের প্রাচীন আবাসভূমি হিসেবে ধরা হয়। মধ্যযুগীয় জাপানে ইগা রিউ নিনজারা গুপ্তচর ভিত্তিক কৌশলগত যুদ্ধ, আত্মরক্ষা ও তথ্য সংগ্রহে বিশেষ দক্ষতা অর্জন করেছিল। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি নিনজারা গোপন প্রশিক্ষণ ও বসবাসের জন্য আদর্শ পরিবেশ হিসেবে এই জায়গাকে বেছে নিয়েছিল। বর্তমানে ইগা উয়ানো এলাকায় নিনজা জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো নিনজা সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণ এবং প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করছে। জাপানের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এই প্রদেশ। এখানে অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, কেমিক্যাল ও ভারী শিল্প সহ বহু বড় বড় কারখানা গড়ে উঠেছে। মুক্তা চাষ, চা উৎপাদন এবং মৎস্য খ্যাত স্থানীয় মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করছে, যা আঞ্চলিক অর্থনীতিকে আরও গতিশীল রাখছে। পর্যটন স্পট হিসেবে ইসেশিমা ন্যাশনাল পার্ক, উপকূলীয় দ্বীপপুঞ্জ, ইসে গ্র্যান্ড শ্রাইন এবং ইগা অঞ্চলের নিনজা ঐতিহ্য দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের লক্ষ্য টেকসই ও উন্নয়ন আন্তর্জাতিক পর্যটন সম্প্রসারণের মধ্যে দিয়ে মিয়ে প্রদেশকে আরও সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে পরিণত করা। জাপানের কানসাই অঞ্চলের মিয়ে প্রিফেকচার, যেখানে সমুদ্র উপকূল থেকে শুরু করে জাপানিদের ধর্মীয় স্থান শাইন পর্যন্ত প্রতিদিনই ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের।
এখানকার স্থানীয় সংস্কৃতি, অর্থনীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে মিয়ে প্রিফেকচার এখন জাপানের অন্যতম আলোচিত ভ্রমণ গন্তব্য। জাপানের মিয়ে প্রিফেকচার থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। হাসি এখানে প্রার্থনা। জাপানের ওসাকায় শিন্তো মন্দিরে হাজারো মানুষ একসঙ্গে হেসে প্রার্থনা করেছেন সৌভাগ্য আর শান্তির। শতাব্দী প্রাচীন এই ওয়ারাই শিনজি ধর্মীয় আচারে এবছরেও টেনেছে বিপুল জনসমাগম। আয়োজকদের বিশ্বাস, সম্মিলিত হাসি দূর করে অন্ধকার আর ডেকে আনে সৌভাগ্য। শত শত মানুষ একসঙ্গে হাসছেন। জাপানের ওসাকা প্রদেশের হিগাশিওয়াসাকায় হিরাওয়াকা শিন্তো মন্দিরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ওয়ারাই শিনজি বা হাসির আচার। এই আচারটি পালন করার জন্য সকাল থেকে জড়ো হন হাজারো মানুষ। পুরোহিতের হাসি দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা, যা স্মরণ করেন উপস্থিত সবাই। প্রায় ২০ মিনিট ধরে একটানা হাসি এই ধর্মীয় আয়োজনের মূল অনুশীলন। জাপানি সংস্কৃতি অনুযায়ী শতাব্দী প্রাচীন সূর্যদেবী আমাতেরাসু একবার গুহায় লুকিয়ে পড়লে দেবতাদের হাসির শব্দে তিনি বেরিয়ে আসেন এবং পৃথিবীতে আলো ফিরে আসে। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর শীতকালে সূর্যের উদ্দেশ্যে হাসি পাঠানো হয়। আয়োজকদের মতে এটি হাসির অনুষ্ঠান নয়, বরং আত্মসংযম, ঐক্য আর মানসিক দৃঢ়তার পরীক্ষা। যখন সবাই একসঙ্গে হাসে তখন পৃথিবী শান্ত হয়ে ওঠে, তাই আমরা একসঙ্গে হাসতেই এখানে এসেছি। এবছর ৩,৫০০ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন, যা আগের বছরের তুলনায় বেশি। অনুষ্ঠানটিতে দিনভর চলে হাসির প্রতিযোগিতা ও দলগত পরিবেশনা। এই সম্মিলিত হাসির মধ্য দিয়েই নতুন বছরের জন্য সুখ, সুস্থতা ও সৌভাগ্যের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ফেভারিটদের জয় জয়কার। টানা ষষ্ঠ জয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। অন্য ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। ব্রাইটনকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। লিগের ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানার্স। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। টানা ৫ জয়ে আবারও ইপিএলের শিরোপা রেসে ফিরেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এবার লক্ষ্য ছিল আনবিটেন স্ট্রেক আরও লম্বা করার। বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরে সিটিজেনরাও ছিল ফুরফুরে মেজাজে। প্রায় ১০ মাস আগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ম্যান সিটির। তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। যদিও জয়টা সহজে ধরা দেয়নি। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রেখে বারবার আক্রমণে ওঠে সিটি। ফরেস্টের জমাট রক্ষণের সামনে প্রথমার্ধে যদিও তেমন সুবিধা করতে পারেনি তারা। গোলের জন্য ৬টি শট নিয়ে একটিও রাখতে পারেনি লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ভেঙে যায় ফরেস্টের বাধা। ৪৮ মিনিটে রায়ান শেরকির অ্যাসিস্টে সিটিকে এগিয়ে নেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ২৭ বছর বয়সী ফুটবলার। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি সিটির। ৫৪ মিনিটে ম্যাচে সমতা আনেন ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার ওমারি হাচিনসন। এরপর আক্রমণে চাপ ধরে রাখলেও দ্বিতীয় গোল পাচ্ছিল না সিটি। দৃশ্যপটে আবারও হাজির রায়ান শেরকি। ৮৩ মিনিটে তার গোলে লিড নেয় সিটিজেনরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে নিশ্চিত হয় তাদের জয়। আরেক ম্যাচে এমিরেটসে মাঠে নামে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ব্রাইটন। লিগের গত আসরে ব্রাইটনের বিপক্ষে ২ দেখাতেই পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। এবার আধিপত্য নিয়ে জিতল মিকেল আর্টেটার দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্সেনাল, কিন্তু ভিক্টর ইউকেরেসের শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ২ মিনিট পর বুকায়ো সাকার শটও আটকে দেন বার্ট ফেরব্রুগেন। ১৪ মিনিটে গোলের দেখা পায় গানার্স। দলকে এগিয়ে নেন মার্টিন ওডেগার্ড। লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে আরও পিছিয়ে পড়ে ব্রাইটন। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বল হেড করেন ফরেস্টের জর্জিনিও, কিন্তু বল চলে যায় নিজেদের জালে। ৬৪ মিনিটে ম্যাচে ফেরে ব্রাইটন। ব্যবধান কমান ডিয়েগো গোমেস। এরপর লড়াইয়ে নতুন নাটকীয়তা ফেরাতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি ব্রাইটন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে মাত্র ২ দিনেই মেলবোর্ন টেস্ট হেরে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিরা সিরিজ নিশ্চিত করলেও এই অ্যাশেজে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২২ কোটি টাকার সমান। এর আগে ভারতের বিপক্ষে খেলা বর্ডার গাভাস্কার ট্রফিতেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল অস্ট্রেলিয়া।
মাঠের পারফরমেন্সে বছরটা দারুণ কাটিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু আর্থিক দিক বিবেচনায় এই বছরটাই ততটাই অস্বস্তিতে অজি ক্রিকেট বোর্ড। আর যদি গেল বছরের ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ থেকে এই সাইকেল ধরা হয়, তাহলে এই আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটা পাহাড় সমান। চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া খেলে পার্থে। ইংল্যান্ডকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচটা স্বাগতিকরা জিতে নেয় 2 দিনেই। এতে অজিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেলেও ক্ষতির শিকার হয় $5 মিলিয়ন। পার্থের মতো মেলবোর্ন টেস্টও শেষ হয়ে যায় 2 দিনে। এই ম্যাচ হারার পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে দর্শক উপস্থিতি ছিল এমসিজিতে 94,199। পরের দিন 92,000-এর বেশি টিকিট বিক্রি করে সিএ। শুধু তাই নয়, তৃতীয় দিনের সমস্ত টিকিট বিক্রির পর চতুর্থ দিনের টিকিট হাই ডিমান্ড বলে ঘোষণা করে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র 2 দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সমস্ত টিকিট রিফান্ড করতে হয় অজি ক্রিকেট বোর্ডকে। এর পাশাপাশি বিপুল পরিমাণ বিজ্ঞাপন হারায় সম্প্রচার প্রতিষ্ঠান, যার খেসারত গুনতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে চলতি অ্যাশেজে বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। একজন দর্শক হিসেবে দেখতে যতই মুগ্ধকর, রোমাঞ্চকর আর উপভোগ্য হোক না কেন, আমরা চাই টেস্ট ক্রিকেট স্পষ্টতই আরও দীর্ঘস্থায়ী হোক। আমি যে সহজ বাক্যটা ব্যবহার করব তা হলো, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার জন্য খারাপ। এর চেয়ে সোজা সাপটা আমি আর হতে পারি না। এর আগে ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও একই পরিস্থিতির মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই সিরিজে তাদের ক্ষতির পরিমাণ ছিল $11.3 মিলিয়ন। অল্প সময়েই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এবং সম্প্রচার প্রতিষ্ঠান যথেষ্ট রেভিনিউ আয় করতে না পারার জন্যই এই ক্ষতির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। এস এম ইকবাল, সময় সংবাদ। মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হলো বিজয় দিবস ক্রিকেট কাপ 2025। দুই দেশের এই প্রীতি ক্রিকেট ম্যাচটির আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন, যেখানে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয় বাংলাদেশ প্রবাসী একাদশ। ম্যাচ ঘিরে উৎসবের আমেজ ছিল প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের মধ্যেও। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মালদ্বীপে পালিত হলো নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হলো মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার বিজয় দিবস ক্রিকেট কাপ 2025-এর প্রীতি ম্যাচ। দুদেশের এই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশি প্রবাসী একাদশ। নির্ধারিত 15 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে 113 রান। জবাবে 12 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল। দিনব্যাপী ম্যাচের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও মালদ্বীপের ক্রীড়া কমিশনার মোহাম্মদ থোলাল সহ ক্রিকেট বোর্ড সভাপতি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয় দিবসে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ ধরনের ম্যাচ আয়োজনের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা তার। This is the actually thing that we really give importance for our Victory Day. So Victory Day and cricket is always, have some similarity, because we want to see some way that we can celebrate, we can feel our victory. So our 54th Victory Day, the Bangladesh got their independence, and this victory we want to celebrate with the cricket. And I'm sure like our national team would come here in the Maldives, and also the Maldives national team will go to the Bangladesh, and we'll see more matches between these two countries. বিজয় দিবস উপলক্ষে হাই কমিশনের এ ধরনের আয়োজনের প্রশংসা অংশগ্রহণকারী ও খেলা দেখতে আসা দর্শকদের। সুস্থ বিনোদন ও মানসিক প্রশান্তির জন্য এ ধরনের ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন তারা। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য এমন খেলা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলাদেশ হাই কমিশনকে আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা। ভবিষ্যতে আমি বলবো আমাদের হাই কমিশনার মহোদয়কে যে উনি আমাদেরকে এরকম ধরনের খেলার আয়োজন, গ্রাউন্ডের ব্যবস্থা এবং আমাদেরকে যেখানে খেলার সুযোগ সুবিধা করে দেয়। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যদি আয়োজন করে, তাহলে আমাদের বাংলাদেশিরা আমাদের জন্য খুবই ভালো লাগবে। এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মালদ্বীপ জাতীয় টিম প্রবাসী টিমের এই খেলার মাধ্যমে মালদ্বীপ বাংলাদেশের যে ভাবমূর্তি, এটা অনেক দূর আরো এগিয়ে যাবে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এই মালদ্বীপে বসে আমরা বাংলাদেশ এবং মালদ্বীপের ন্যাশনাল ক্রিকেট টিমের যে ক্রিকেট খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে, এই ব্যাপারে স্পন্সর হতে পারে আমরা অনেক গর্বিত, এবং আমরা এনবিএল মাইটাস ফর মালদ্বীপ সবসময় প্রবাসীদের সাথে আছে। মালদ্বীপের জাতীয় ক্রিকেট মাঠে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সেখানে। সময় সংবাদ, মালদ্বীপ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা অজুহাতে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব, হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার 9। ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় আছে ইরান, দাবি পেজেশকিয়ানের। কঠোর জবাবের হুঁশিয়ারি। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, অভিযোগ এসটিসির। এবং ট্রাম্প জেলেন্সকি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, হতাহত বেশ কয়েকজন। জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বিদ্যুৎহীন 10 লাখ ভবন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।